সুপ্রিয় সুধী, অন্তপুর নিকটতর উচ্চারক আবৃত্তি কুঞ্জের এটি একটি নিয়মিত আয়োজন। গত প্রায় ৩.৫ মাস ধরে আমরা অন্তপুর নিকট দূরের অনুষ্ঠানে আমাদের বিভিন্ন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী, আমাদের শুভানুধ্যায়ীরা এবং আমাদের সংগঠনের আবৃত্তি শিল্পীরা এক একটি পর্বে যুক্ত হয়েছেন। আজকে আমরা ৪র্দশ পর্ব শুরু করতে যাচ্ছি। শুরুতে প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা। কারণ গত ১৩টি পর্ব আমরা সফলভাবে সম্পন্ন করেছি আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। আজকে আমরা ৪র্দশ পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনে অতিথি আলোচক হিসেবে আছেন দেশের অন্যতম একজন নাট্য নির্দেশক বা নাট্য নির্মাতা হিমেল ইসহাক। ইসহাক ভাই আছেন। হিমেল ইসহাক দীর্ঘদিন ধরে থিয়েটার বা মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে টেলিভিশন নাটকের অন্যতম একজন নির্মাতা হয়ে ঢাকায় অবস্থান করছেন। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে গত প্রায় ১৫টি বছর যুক্ত রয়েছে। এই ১৫টি বছরের আগেও আমরা যখন উচ্চারক আবৃত্তি কুঞ্জ যাত্রা শুরু করি ১৮ বছর, সেই ১৮ বছর ধরেই হিমেল ইসহাক উচ্চারকের একজন অন্যতম শুভানুধ্যায়ী। আমরা তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আনন্দিত এবং গর্বিত। হিমেল ইসহাক। এরপরে আমাদের সঙ্গে যুক্ত আছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট একজন আবৃত্তি শিল্পী, শিক্ষক, সংগঠক শৈতী ঘোষ। আমাদের সঙ্গে তিনি ১ ঘন্টা আমাদের সঙ্গে ব্যয় করবেন এই অনুষ্ঠানে। আমরা তার আবৃত্তি শুনব এবং আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অন্যতম সহযোদ্ধা, সাংগঠনিক আবৃত্তি চর্চার একজন উদীয়মান তরুণ আল ইমরান। আমরা তার কাছ থেকেও আমরা আজকে বেশ কয়েকটি আবৃত্তি শোনার চেষ্টা করব। একই সঙ্গে আমাদের আজকের এই আয়োজনে যুক্ত আছে কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা কুমিল্লার সহযোদ্ধা, সাংগঠনিক আবৃত্তি চর্চার তরুণ তুর্কি একজন আবৃত্তি কর্মী এবং আবৃত্তি শিল্পী তৃষা সূত্রধর। আমরা তাকেও আজকের অনুষ্ঠানে যুক্ত করেছি। তার কাছ থেকেও আমরা অনেক আবৃত্তি শুনব। এরপর আমাদের আজকের ৪র্দশ পর্বে আমরা রেখেছি উচ্চারকের অন্যতম কনিষ্ঠ সদস্য। অন্যতম কনিষ্ঠ সদস্য বলতে নেহেলিন হক। তার চেয়ে বয়সের ছোট হয়তোবা আমাদের বড়দের গ্রুপে ১জন কি ২জন আছে। নেহেলিন হক ভালো আবৃত্তি করেন, কিন্তু সংগঠনে অনিয়মিত তার একাডেমিক পড়াশোনার কারণে। আজকে আমরা তাকেও যুক্ত করেছি, তাকেও স্বাগত জানাচ্ছি। তো সবাইকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের আল ইমরান হয়তোবা একটু ব্যাক স্টেজে আছে। আমরা শুরুতেই এই অন্তপুর নিকটদূর বা বর্তমান এই যে সময়, এই সময়টা কেমন করে যাচ্ছে, হিমেল ইসহাক তিনি টেলিভিশনের মানুষ, নাটকের মানুষ, মঞ্চের মানুষ, সাংগঠনিক মানুষ।
তার কাছ থেকে আমরা শুরুতে কিছু কথা বা বক্তব্য শুনতে চাই। হিমেল ইসহাক, আমাদের সবার প্রিয় ইসহাক ভাই। হ্যালো, ইসহাক ভাই, মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, এখন পাওয়া যাচ্ছে? জি, হ্যাঁ, ধন্যবাদ সাংস্কৃতিক সহযোদ্ধা ফারুক তাহের, কৃতজ্ঞতা উচ্চারকের বন্ধুদের, এবং আজকে যারা আবৃত্তি করবেন আবৃত্তি বন্ধুরা, সবাইকে শারদীয় শুভেচ্ছা। এই সুন্দর শরতের স্নিগ্ধ বিকেলে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা আপনারা সবাই তো নিশ্চয় জানেন, আমাদের এই প্রজন্ম একটা অন্যতম মহামারীর কাল আমরা অতিক্রম করছি, যেটা আমরা কোনো সময়ই দেখিনি। আমরা বিগত অর্ধ বছর বলা যায়, প্রায় 6 মাস ধরে আমাদের মহড়া কক্ষ বন্ধ, আমাদের মাইক্রোফোন বন্ধ, আমাদের আড্ডা বন্ধ, আমাদের মঞ্চে আলো জ্বলছে না। তাই আমরা যারা সাংস্কৃতিক সহযোদ্ধা আমরা খুব মনোকষ্টে আছি। এটার জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে আমাদের আজকের এই ভার্চুয়াল দুনিয়া। এই ভার্চুয়ালিটির কারণেই আমরা আজকে সবার সাথে যোগাযোগ রাখতে পারছি। আজকে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। এই 6 মাসের মধ্যে স্বাভাবিকভাবে সবারই একটু খারাপ অবস্থা গেছে, আমাদেরও খারাপ অবস্থা গেছে। এরপরও আমরা প্রফেশনাল কারণে আমাদেরকে কাজ করতে হয়েছে। আমরা নবচারী সেজে শুটিং করেছি, আমরা মুখে মাস্ক পরেছি, আমরা হাতে স্যানিটাইজার ইউজ করেছি, এভাবে আমরা শুটিং করেছি। কিন্তু আমাদের অভিনেতারা তো আর মাস্ক পরে শুটিং করতে পারে না। তাই তারা যারা কাজ করেছে তারা ঝুঁকির মধ্যেই কাজ করেছে। আমরাও ঝুঁকির মধ্যে কাজ করে যাচ্ছি। আপনারা যারা আবৃত্তির বন্ধুরা আছেন, উচ্চারকের বন্ধুরা আছেন, নিশ্চয়ই আপনারা সবাই মিস করছেন সেই মঞ্চের আলোকে, সেই মাইক্রোফোনকে মিস করছেন, সেই চর্চাকে মিস করছেন। আবৃত্তি চর্চা নিজে নিজে করতে পারছেন, কিন্তু সবার সাথে যে কাজ করার যে একটা আনন্দ, সেই আনন্দটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো এই ভার্চুয়াল যে আয়োজন উচ্চারক করেছে, এই জন্য উচ্চারককে ধন্যবাদ। এই ভার্চুয়াল আয়োজনের কারণেই আমরা আজকে পশ্চিমবঙ্গের দিদি আছেন, কুমিল্লার আপা আছেন, যারা আবৃত্তি বন্ধুরা আছেন, দেখা যাচ্ছে চট্টগ্রামের, আমি ঢাকায়, আমরা বিভিন্ন অঞ্চলে বা দেশের বিভিন্ন জায়গায় থেকেও আমরা একটা যোগাযোগ, আমরা সামনাসামনি যোগাযোগ না থাকলেও আত্মিক যোগাযোগ আমাদের মধ্যে হচ্ছে, আমাদের মধ্যে মানে ভার্চুয়ালি দেখা হচ্ছে, কথা হচ্ছে। এটা একটা অবশ্যই আনন্দের বিষয়। আর এই ভার্চুয়াল আয়োজনের কারণেই আমরা আবার চর্চা শুরু করতে পারছি, আবার চর্চা করছি, নিজেকে শানিত করতে পারছি, আমাদের শ্রোতাদের কাছে যেতে পারছি। এটা অবশ্যই আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। উচ্চারকের আজকে আসলে কথা কথা বলবো না, কথা আপনাদের আবৃত্তি শুনবো। অনেকদিন পরে আবৃত্তি শোনার একটা সুযোগ হয়েছে। তো উচ্চারককে আবারও কৃতজ্ঞতা, ফারুক তাহেরকে ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে আবৃত্তির জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ইসহাক ভাই। আমরা আবারও আপনার কাছে আসব। তার আগে আমরা আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের আবৃত্তি শুনবো, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই, আপনি যথার্থই বলেছেন মঞ্চে আলো জ্বলছে না, মাইক্রোফোন বন্ধ। তারপরও আমরা যারা চট্টগ্রাম শহরে থাকি, চট্টগ্রাম শহরে আবৃত্তি চর্চা বা শিল্প চর্চার সঙ্গে যুক্ত আছি, এই লকডাউনের মধ্যেও অনেকেই প্রতি সন্ধ্যায় বা প্রতি বিকেলে শিল্পকলার আঙিনায় বা শিল্পকলার ওই রাস্তায় গিয়ে আড্ডা দিয়ে এসেছেন, এবং আজকেও যথারীতি অনুষ্ঠান শেষে হয়তো আমি নিজেও হয়তো আড্ডা দিতে চলে যাব। এই অবস্থা, কিন্তু মঞ্চ বন্ধ, তারপরও আমরা যাই, কারণ শিল্পকলা একাডেমি বা যার শহরে যেটি আছে সেরকম সাংস্কৃতিক মঞ্চগুলোর ধারে কাছে গিয়ে হলেও মাঝে মধ্যে ঘুরে আসছে সবাই, সংস্কৃতি কর্মীরা। বিষয়টি শুধুমাত্র আমাদের ভালোবাসার জায়গা, বিষয়টি আমাদের একেবারে একটি আন্তরিক জায়গায় পরিণত হয়ে গেছে সংস্কৃতি চর্চাটুকু। এখান থেকে যেহেতু আর্থিক সমৃদ্ধি নেই, কিন্তু আত্মিক সমৃদ্ধি যেহেতু আছে, সে আত্মিক সমৃদ্ধি প্রাপ্তির জন্য মানুষ ছুটে যাচ্ছে, আমরা ছুটে যাই। ধন্যবাদ আপনাকে।
আমি এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সঙ্গে শুরুতে হয়তোবা দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা 1 মিনিটের কিছু বলতেও পারেন। আমাদের পশ্চিমবঙ্গের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী, আবৃত্তি সংগঠক এবং একজন শিক্ষক, যিনি পড়াশোনা করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, শৈতী ঘোষ, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার সকলকে। আর উপস্থিত যারা আছেন, মানে আজকে এই উচ্চারকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা। আর শরতের গতকাল মহালয়া গেছে, শারদীয়া, শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। উচ্চারকে আমি প্রথম নয়, এর আগেও আমি উচ্চারকে এসেছিলাম। এখন হয়তো অন্তর্জালের মধ্যে থেকে করছি। 2015-তে ফারুক ভাইয়ের উচ্চারকের আয়োজনে শিল্পকলা একাডেমিতে আমি সুযোগ হয়েছিল আমার ফারুক ভাইয়ের সহযোগিতায় অনুষ্ঠান করার, এবং উচ্চারকের এই যে আন্তরিকতা আমার এখনো মনে আছে, এখনো মনে হয় জীবন্ত, এবং তার জন্যই বোধহয় এতদিন পরে আবার উচ্চারকের ডাকে, আহ্বানে এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি নিজে ঋদ্ধ হচ্ছি। আমাদের ভাবনায় সবসময় রবীন্দ্রনাথ থাকে, অন্তত আমার জীবনে একটু তার প্রভাব বেশি। অন্য কবিদেরও আছে, কিন্তু সমস্ত চেতনার মধ্যে যেন তাকেই পায়। তো এই মুহূর্তে আমার যাবো এর পরের কবিতা, যে কথাগুলো বলতে ইচ্ছে হচ্ছে রবীন্দ্র কথায়, গীতাঞ্জলি থেকে কয়েকটা লাইন আমি আজকে উচ্চারকের উদ্দেশ্যেই জানাবো। যেন মনে হচ্ছে এই কথাগুলো, রবীন্দ্রনাথ এই কথাগুলো উচ্চারকের জন্যই লিখেছিলেন ওই সময়। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নতুনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে। চিরজনমের পরিচিত হে, তুমি চেনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পায়। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। অন্তপুর নিকট দূর উচ্চারকের আয়োজনের এই অনুষ্ঠানে এই কথাটাই প্রথমে ভীষণভাবে বলতে আমার ইচ্ছে হচ্ছিল। এখন মনে হলাম এই বাণীটা পৌঁছে দিতে পারে আমি নিজেও ঋদ্ধ হলাম। কারণ ফারুক ভাই আর উচ্চারকের সমস্ত যারা থাকে, যারা শিল্পীরা রয়েছে, তাদের সেই ভালোবাসা, সেই উত্তরীয় পরানো এখনো আছে আমার কাছে সযত্নে, এখনো আমার কাছে ভীষণভাবে জীবন্ত। আমি এরপরে যাচ্ছি একটা কবিতায়। গতকাল মহালয়া আমরা পেরিয়ে এসেছি, সব জায়গায় দেবী বোধন শুরু হয়ে গেছে। মহালয়া থেকে আমাদের পশ্চিমবঙ্গে অন্তত তো মহালয়া থেকে পুজোটা শুরু হতো, কিন্তু এবারের পুজোটা তো ব্যতিক্রম। অনেক দিন পরে, প্রায় মহালয়ার 1 মাস খানেক পরেই পুজো শুরু হবে। তাও আমরা পুজোর আবহে রয়েছি, জানি এবারের পুজোটা একটু অন্যরকম, বেশি বেরোনো যাবে না। সেই দেবী স্তুতি বন্ধনা আমি একটু করব। সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের লেখা আমার দুর্গোৎসব। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে, আমার সর্বাত্ম সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে। আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে
পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, ঘরে এসো, নবরাগ রঙ্গিনী, নববল ধারিণী, নবদর্পে দর্পিনী, নব স্বপ্ন দর্শিনী। এসো মা, গৃহে এসো, 6 কোটি সন্তানে একত্রে এক কালে 12 কোটি করজোড় করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব, মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে, নগাঙ্ক সৌভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্রবালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রু বধে, দশভুজে, 10 প্রহরণ ধারিণী, অনন্ত শ্রী, অনন্তকাল স্থায়িনী, শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। তোমাকে কি বলিয়া ডাকিব? ওই 6 কোটি মুন্ড ওই পদপ্রান্তে লুণ্ঠিত করিব, ওই 6 কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব। এই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব, না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা, গৃহে এসো, যাহার 6 কোটি সন্তান তাহার ভাবনা কি? দেখিতে দেখিতে আর দেখিলাম না। সেই অনন্ত কাল সমুদ্রে ওই প্রতিমা ডুবিল। অন্ধকারে সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল, জলকল্লোলে বিশ্ব সংসার পুরিল। তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম, ওঠো মা হিরণ্ময়ী বঙ্গভূমি, ওঠো মা, এইবারে সুসন্তান হইব, সৎ পথে চলিব, তোমার মুখ রাখিব। ওঠো মা, দেবী দেবানুগৃহেতে এবার আপনা ভুলিব, ভাতৃবৎসল হইব, পরের মঙ্গল সাধিব। অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব। ওঠো মা, একা রোদন করিতেছি, কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা। ওঠো, ওঠো, ওঠো মা, বঙ্গজননী, ওঠো। ধন্যবাদ সকলকে আজকের এই অনেক ধন্যবাদ। দিনে এটা অনেক বলতে। ধন্যবাদ। শুরুতে যে মহালয়া বা মা দুর্গার আগমনী বার্তা নিয়ে যে আপনার যে উপস্থাপন, আমরা বেশ ভালো লেগেছে, বেশ মনোযোগ সহকারে বিষয়গুলো অনুধাবন করলাম, শুনলাম। আপনার কাছে আমরা আবারও আসবো সৈতিদি। এরপর আমরা চলে আসছি আল ইমরানের কাছে। আল ইমরান আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রিয় একজন বন্ধু এবং প্রিয় একজন সহযোদ্ধা। আল ইমরান। জি ভাইয়া, সবার উপরে শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই খুব ভালো আছেন। উচ্চারকের প্রতি কৃতজ্ঞতা, এবং সত্যি এতক্ষণ সচিবদির আবৃত্তি মুগ্ধ হয়ে শুনছিলাম। তো আমি কথা না বলে আমি আবৃত্তিতে চলে যাই। আর সচিবদির পথ অনুসরণ করে আমিও গতকাল মহালয়া গেল, তো আমি সেরকম একটি কবিতা পড়বো। আসলে যখনই আমরা নারী শক্তির কথা চিন্তা করি বা ওমেন এম্পাওয়ারমেন্ট যদি আমরা বলি, তখন চোখ বন্ধ করে সবার আগে যেই কথাটি মাথায় আসে সেটা হচ্ছে আমাদের দেবী দুর্গার কথা। তো তেমন একটি কবিতা, নারী শক্তির একটি কবিতা, কবি কাজী নজরুল ইসলামের রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন বাজে তরবারি ঝনন ঝন। সিঁথির সিঁদুর মুছে ফেলে মাগো, জাল শেখা জাল কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তবে দুলুকে ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান।
নিঃশ্বাসে তব বেজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন। অসুরে নাশিতে হোক বিষ্ণু, চক্র মাতর হেঙ্কাকন। টুটি টিপে মারো, টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খল খল দাও করতালি, বলো হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছিঁড়িয়া চাবুক কর মা, সে চাবুক কর নভতড়িৎ, জালিমের বুক বেখুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিৎ। নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভাঙ নেশা, পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা এবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ, দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাশ স্তূপ। সে তো শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। ধন্যবাদ। এই কবিতার বাহ, মতোই কি আমাদের সব ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির নব নব পূর্ণিমা উদ্ভাসিত হোক। ধন্যবাদ। কি চমৎকার একটা সমন্বয় হয়ে গেল দুজন আবৃত্তি শিল্পীর। মাকে নিয়ে কবিতা। আমরা আল ইমরানকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তীতে আবারও তার কাছে যাব। এই পর্যায়ে আমাদের আজকের আমন্ত্রিত আরো একজন আবৃত্তি শিল্পী তৃষা সূত্রধর, কারুকণ্ঠ বাচিক পাঠশালা কুমিল্লার বন্ধু। তৃষাকে আমরা শুনতে চাই। সবাইকে এই শরতের মিষ্টি বিকেলে শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে প্রণাম জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে ফারুক ভাই আমাকে যুক্ত করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা। আর আবৃত্তি উচ্চারক আবৃত্তি পুঞ্জকেও শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই সুন্দর আয়োজনের জন্য। আমি আর বেশি কথা না বাড়াই, আমি আমার পরিবেশনায় চলে যাই। আমি আমার প্রথম পরিবেশনাটি করব আমাদের কবি মল্লিকা সেনগুপ্তর শুভম তোমাকে কবিতাটি দিয়ে। শুভম, তোমাকে অনেকদিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে। গত জন্মের স্মৃতির মতো, ভুলে যাওয়া গানের মতো, ঠিক সেই মুখ, ঠিক সেই ভুরু, শুধু ঈষৎ পাক ধরা চুল, চোখ মুখ নাক অল্প ফুলেছে, ঠোঁটের কোণায় দামি সিগারেট। শুভম, তুমি কি সত্যি শুভম? মনে পড়ে, মনে পড়ে সে কলেজ মাঠে দিনের পর দিন কাটতো কিভাবে? সবুজ ঘাসের মধ্যে ছিল অন্তবিহীন সোহাগ ঝগড়া। ক্রমশই যেন রাগ বাড়ছিল। তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠবো বসবো। আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সবই ফেলনা, সবই মুছে দেব তোমার জন্য। তুমি উত্তম ফ্যান, তাই আমি সৌমিত্রের ভক্ত হব না? তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল, আমি ভুলে যাব মোহনবাগান। তুমি সুচিত্রার, আমি কণিকার। তোমার কাপিল, আমার তো সানি। তোমার স্বপ্নে বিপ্লব, তাই আমি ভোট দিতে পারবো না। এমনই তর্ক চলতো দুজনের। তবু তোমার ঘামের গন্ধ, সস্তা তামাক, স্বপ্নের চোখ আমাকে টানতো অবুঝ মায়ায়। আমার মতো জেদি মেয়েটিও তোমাকে টানতো প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে। তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চলে, আমিও পুনের ফিল্মি কোর্সে। প্রথম প্রথম খুব চিঠি লেখা, 7 দিনে লেখা 60টা চিঠি। ক্রমশই কমলো চিঠির সংখ্যা, সপ্তাহে 1, মাসে 1টা, 9 মাসে 6 মাসে 1টা, বছরে একটাও না, একটাও না। ডাকবাক্সের বুক খা খা করে, ভুলেই গেছি কতদিন হলো। তুমিও ভুলেছ ঠিক ততদিন।
তারপর সেই পৌষের মাঠে হঠাৎ সেদিন বই মেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতন তোমার মুখটা দেখতে পেলাম। শুভম, তুমি কি সত্যি শুভম? ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পরপর তিনটি আমরা ভালো আবৃত্তি শুনলাম তিনজন আবৃত্তি শিল্পীর কাছে। তৃষাকে ধন্যবাদ তার এই পরিবেশনার জন্য। এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উচ্চারকের সদস্য নেহলিন হককে। নেহলিন হক। শুভ সন্ধ্যা সবাইকে, শ্রদ্ধা জানিয়ে আমি পড়ে শোনাচ্ছি। শহীদ জননী জাহানারা ইমাম এবং শরীফুল আলম ইমাম আহমেদের সন্তান শহীদ সাফি ইমাম রুমির লেখা একটি চিঠি। এটি তিনি 1971 সালের 16 জুন আগরতলা থেকে তার মামা তাহমিদ সাইদ লালুকে লিখেছিলেন, যাকে তিনি পাশা মামা বলে ডাকতেন। শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগার থেকে সংগ্রহীত ইংরেজিতে লেখা চিঠিটির বাংলা অনুবাদ 71-এর চিঠি গ্রন্থে ছাপা হয়েছে। আর তোমার কাছ পর্যন্ত পৌঁছে চিঠিটা নষ্ট করে ফেলো। এ নিয়ে আম্মাকে কিছু লিখে জানানোর চেষ্টা করো না, তাহলে তাদের বিপদে পড়তে হবে। তাড়াহুড়ো করে লিখলাম, হাতে সময় খুব কম। বেস ক্যাম্পের উদ্দেশ্যে কাল এখান থেকে চলে যেতে হবে। আমরা একটা ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছি, আমরা জয়ী হব। আমাদের সবার জন্য দোয়া করো। কি লিখবো বুঝতে পারছি না, কত কি নিয়ে যে লেখার আছে। নৃশংসতার যত কাহিনী তুমি শুনছো, ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখছো, জানবে তার সবই সত্য। ওরা আমাদের নৃশংসতার সঙ্গে ক্ষত বিক্ষত করেছে, মানব ইতিহাসে যার তুলনা নেই। আর নিউটন আসলেই যথার্থ বলেছেন, একই ধরনের হিংস্রতা নিয়ে আমরাও তোদের উপর ঝাঁপিয়ে পড়ব। ইতিমধ্যে আমাদের যুদ্ধ অনেক এগিয়ে গেছে। বর্ষা শুরু হলে আমরা আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেব। জানি না আবার কখন লিখতে পারবো। আমাকে লিখো না, সোনার বাংলার জন্য সর্বোচ্চ যা পারো করো। এখনকার মতো বিদায়। ভালোবাসা, ও শ্রদ্ধা সহ অনেক ধন্যবাদ নেহলিন হক। হয়তোবা অন্তর্জালের যে যোগাযোগ, সেই যোগাযোগ স্থলে বিচ্যুতির কারণে আমরা হয়তোবা কিছুটা বিচ্ছিন্ন হয়েছি, শব্দ শুনতে একটু দেরি হয়েছে। তারপরও আমরা বিষয়টুকু 71-এর যে চিঠি, এই চিঠির বিষয়টুকু অনুধাবন করতে পেরেছি। আসলে 71 বা মহান মুক্তিযুদ্ধ আমাদের কাছে একদিনের কোনো বিষয় নয়। শুধুমাত্র 26শে মার্চ 16ই ডিসেম্বর স্মরণ করব মুক্তিযুদ্ধকে বা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাবো, সেটি নয়। এটি এরকম নয় যে বিশ্ব বাবা দিবস বা বিশ্ব মা দিবস বা বিশ্ব বন্ধু দিবস বা বিশ্ব ভালোবাসা দিবস, সেরকম কোনো একদিনের বিষয় আমাদের কাছে মোটেও নয়।
তো আমরা মুক্তিযুদ্ধের এই চিঠিটা শুনতে পেয়ে ভালো লাগলো। আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে সবসময় আছি এবং মুক্তিযুদ্ধ যারা করেছেন, যারা প্রাণ দিয়েছেন, যারা সম্ভ্রম দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আমরা 4 জনের আমন্ত্রিত আবৃত্তি শিল্পীর 4টি পরিবেশনা শুনলাম। আমরা এখন আবারও যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী শৈতী ঘোষের কাছে। শৈতীদি, এবার কি শুনতে পাবো আমরা? শৈতীদি, তার আগে বলি, নেহুলিন নামটা বেশ সুন্দর, খুব একটা অন্যরকম, খুব মিষ্টতা আছে ওর নামের মধ্যে, ও দেখতেও খুব মিষ্টি। আর ওই বয়সটা তো আমরা পেরিয়ে এসেছি, আবার যদি ওই বয়সে ফিরতে পারতাম খুব ভালো হতো। যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে মানে পেছন দিকে টানে আর কি, খুব মিষ্টিও। যাব আমার পরের পরিবেশনায়। আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পুরো পৃথিবীর মানুষেরা এগিয়ে যাচ্ছি। যত বাধা বিপত্তি আসুক না কেন, নিজেদের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে আমরা আশাবাদী, আমরা আলোর পথ দেখব। মানবিকতা মানুষের প্রথম ধর্ম। সেই মানবতাবোধ যে সবার মধ্যে থাকে, সেরকমই একটি পরিবেশনা আমার এখন থাকবে। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকাবাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো ভাবে তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়েই জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈ রাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, হিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতাও নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা হরণের উদাহরণ নয়, তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোল টানা, এক ছিল মধ্যবিত্ত বাড়ির, এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে? সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে ছিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা। সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চল প্যান্সি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পেছনের সিটে। বললুম কত যাবে? এই কাছেই, ও দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িতে উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পেছে ধাওয়া করছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখারি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিছু নেই,
শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখারিকে ওরা পাজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে দিল। চেঁচিয়ে উঠলো সমস্বরে আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিছে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খ ধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্থ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। ধন্যবাদ সকলকে আরো একবার। হ্যাঁ, আপনাকেও আমরা ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি অচিন্ত্য কুমার সেনগুপ্তের এই কবিতাটি নির্বাচন করার জন্য। এই একটি কবিতার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বাণী বা অনেকগুলো বার্তা পেয়ে থাকি, যেখানে আমরা মানবিকতা, মানবতা এই বিষয়গুলো খুঁজে পাই এবং এই বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত এবং যাদের জড়িত থাকার কথা ছিল আসলে তারা জড়িত নেই, কিন্তু গলির মোড়ের বা সমাজের উচ্ছন্নে যাওয়া কিছু ছেলে মেয়ে আমরা যাদের উচ্ছন্নে গিয়েছে ভাবছি, তারাই কিন্তু আমাদের প্রকৃত উপকারার্থে এগিয়ে আসেন সব সময়। এই যে লকডাউন শুরু হওয়ার পরপরই এরকম অসংখ্য যুবক যুবতী, তরুণ তরুণী ঘরের দিকে না চেয়ে, নিজের স্বাস্থ্যের দিকে না চেয়ে, ঝুঁকি না দেখে মানুষের জন্য রাস্তায় নেমেছেন, মানবতার জন্য কাজ করেছেন। আমরা এই কবিতার মধ্য দিয়ে এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সব মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা সবসময় সমাজকে এগিয়ে রাখার চেষ্টা করেন, মানুষকে এবং মানবতাকে এগিয়ে রাখার চেষ্টা করেন, তাদের সকলের প্রতি আপনাকে আবারও ধন্যবাদ চৈতি ঘোষ। আমরা এবার আবারও আসছি আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী আল ইমরানের কাছে। আবারও আরেকবার ধন্যবাদ ভাইয়া আপনাকে। এবার আমি একটা কবিতা কোলাজ বলবো। কবিতা কোলাজ এখানে বলে রাখি, এই কবিতাটায় সাউন্ড বাড়ানো যায়? বাড়বে? আচ্ছা, হ্যাঁ বাড়বে, একটু বাড়াও তো। জি ভাইয়া বাড়বে। এখন ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি এবারে যে কবিতাটি পড়বো সেটি হচ্ছে একটি কবিতা কোলাজ। একটু বলে রাখি, কবিতা এটি আমাদের সুবোধ সরকারের শাড়ি এবং আমাদের চট্টগ্রামের আমাদের আরেক বন্ধু সুভাষ শুভ ভাইয়া, তার দুটো কবিতা, একটা হচ্ছে দ্রৌপদী এবং আরেকটি হচ্ছে মুক্তমানা ব্লগার। এই দু তিনটে কবিতা এবং আমার কিছু লেখা এবং দুটো গান মিলিয়ে আমি একটি স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি, আমি সেটি একটু পড়বো। আর একটা নাম দিয়েছি আমি, আমরা সবাই ধর্ষিতা। আমরা একটু আগেই নারী মুক্তির কথা বলছিলাম, আমাদের এখন কিছুদিন পরেই দুর্গাপুজো। তো কিন্তু আমরা মাকে পুজো করছি ঠিক আছে, কিন্তু আমরা আবার আমাদের ঘরের মেয়ে, আমাদের সমাজের মেয়েদেরকে মানে তাদের জীবনকে বিপর্যয়ের মধ্যেও ফেলছি। সমাজের একটা সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ধর্ষণ, তো সেটা নিয়ে আমি একটু পড়ি। ওকে। গর্বের দেশে ভাত জোটে ক্লেশে, কাজ পেতে লাগে দক্ষতা,
ধর্ষিতা হতে লাগে না ডিগ্রি, বয়স, ধর্ম, যোগ্যতা। প্রাইজ এরিয়াতে জেনেছি কেবল একটি মাত্র মাপকাঠি, হোক যুবতীর নয়তো শিশুর, ধর্ষণে পাশ সব কটি। প্রতিদিন খবরের পাতা উল্টালেই থাকে ধর্ষণের খবর। মাদ্রাসা হতে বিশ্ববিদ্যালয়, গৃহবধূ হতে বৃদ্ধা, শিশু থেকে যুবতী, বাদ যাচ্ছে না প্রতিবন্ধী মেয়েটাও। কেউ রেহাই পাচ্ছে না, কেউ না। এমনকি বিধবা বধূটার গা থেকে তার সাদা থানও এক ঝটকায় খুলে নিল। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। ধর্ষণের পর তাকে মেরে ফেলছে পর্যন্ত। আর আপনারা বলছেন দোষ নাকি আমার, দোষ নাকি আমার পোশাকের। দোষ যদি পোশাকেরই হয় তাহলে তনু, নুসরাত, শুধু তনু নুসরাতের কথাই কেন বলছেন? 5 বছরের পূজা, নোয়াখালীর সুবর্ণচরের 4 সন্তানের মা। এত এত ধর্ষণের ভিড়ে পাহাড়ের খবর কে রাখে? পাহাড় হতে ভেসে ভেসে আসে, শোনো, কত শত পূর্ণাদের আর্তচিৎকার। ধর্ষক খুনি উল্লাসে মেতে রয়, কিচ্ছু যায় আসে না এ নষ্ট রাষ্ট্রটার। গণমাধ্যমে কয়েকদিন সংবাদ প্রচার ছাড়া কিছুই করতে পারে না এ রাষ্ট্র। আমি বারবার বস্ত্রহীনা হই, লজ্জায়, ঘৃণায়, অপমানে স্তম্ভিত হই। এক একটি বস্ত্র হরণের পর, এক একটি ধর্ষণের পর এরা নীরব মানব বন্ধনে দাঁড়ায়, আর কিছুই করতে পারে না। সবাই ঘুমিয়ে, সবাই ঘুমিয়ে, কাঁথা মুড়ি দিয়ে আধার জড়ানো ভোগ দেশে। ভেদাভেদ ভুলে মেয়েটিকে পেলে পৌরুষ বলে দাও পিষে। যারা যারা রোজ বিরোধিতা করো, বিরুদ্ধে বলো 10 কথা, ধর্ষিতাগণ তোমাদের আজ ডাক নাম রাখে ব্যর্থতা। হোক ডাক্তার, কলেজ পড়ুয়া, শিশু, মহাকাশচারী শিক্ষিতা, সাম্যের দেশে সব একাকার, আমরা সবাই ধর্ষিতা। সাম্যের দেশে সব একাকার, আমরা সবাই ধর্ষিতা। ধন্যবাদ। ইমরানকে বিষয়টি নির্বাচনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটি আমাদের যে সমাজ, আমরা যে বড় হচ্ছি, বেড়ে চলেছি, আমাদের উত্তর প্রজন্ম বাড়ছে, বা আমাদের আগেও এরকম হাজার হাজার প্রজন্ম গিয়েছে, এই একটি বিষয়ের মুখোমুখি হয়নি সমাজ, এমন কোন সময় হয়তো বা আমরা দেখিনি, দেখছি না। এবং দুর্ভাগ্যের বিষয়, এই বিষয়টি, ধর্ষণ বিষয়টি এই সময়ে এসে কি দেশে কি বিদেশে অতিমাত্রায় বেড়ে গেছে এবং খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, আমরা এই ধরনের কর্মকাণ্ডকে ঘৃণা করছি, এবং যারা জড়িত হয়েও, চিহ্নিত হয়েও সমাজে বিচারহীন অবস্থায় থেকে যাচ্ছে, আমরা সেই বিষয়টিকেও রাষ্ট্রের দৃষ্টি গোচরে আনতে চাচ্ছি, আরো কঠোর, আরো কঠিন হস্তে দমন করার জন্য। ধন্যবাদ। আমরা তৃষা সূত্রধরের কাছে আসছি পরবর্তী তার পরিবেশনা শোনার জন্য। তৃষা সূত্রধর। ধন্যবাদ ভাইয়া। আহ আমরা সবাই তো এখন একটা আবদ্ধ অবস্থায় আছি, বলতে গেলে স্বাভাবিক হয়নি। তবু আমরা এই যে অন্তর্জালের মাধ্যমে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারছি, কিন্তু আগে যখন
এসব কিছুই ছিল না। তখন মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম কিন্তু ছিল চিঠি। এই চিঠি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু লিখেছেন। তারই একটি লেখা আমি পড়ছি এবার। চিঠিকে নিয়ে তার লেখায় অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভূমিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটাই পড়ছি এখন। পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে, তার মধ্যে সামান্য চিঠি খানি কম জিনিস নয়। চিঠির দ্বারা পৃথিবীতে একটা নতুন আনন্দের সৃষ্টি হয়েছে। আমরা মানুষকে দেখে যতটা লাভ করি, তার সঙ্গে কথাবার্তা কয়ে যতটা লাভ করি, চিঠিপত্রের দ্বারা তার চেয়ে আরো একটা বেশি কিছু পেয়ে থাকি। চিঠিপত্রে যে আমরা কেবল প্রত্যক্ষে আলাপ অভাব দূর করি তা নয়, ওর মধ্যে আরো একটা রস আছে যা প্রত্যক্ষ দেখাশোনায় নেই। মানুষ মুখের কথায় আপনাকে যতখানি ও যেরকম ভাবে প্রকাশ করে, লেখার কথায় ঠিক ততখানি করে না। আবার লেখায় যতখানি প্রকাশ করে, মুখের কথায় ততখানি করতে পারে না। এই কারণে চিঠিতে মানুষকে দেখবার এবং পাবার জন্য আরো একটা যেন নতুন ইন্দ্রিয় সৃষ্টি হয়েছে। আমার মনে হয় যারা চিরকাল অবিচ্ছেদে 24 ঘন্টায় কাছাকাছি আছে, যাদের মধ্যে চিঠি লেখালেখির অবসর ঘটেনি, তারা পরস্পরকে অসম্পূর্ণ করেই জানে। যেমন বাছুর কাছে এলে আপনি গরুর বাটে দুধ জুগিয়ে আসে, তেমনি মনের বিশেষ বিশেষ রস, বিশেষ বিশেষ উত্তেজনায় আপনিই সঞ্চারিত হয়, অন্য উপায়ে হবার জো নেই। এই চিঠি মনের ঠিক যে রস দহন করতে পারে, কথা কিংবা প্রবন্ধে তা কখনোই পারে না। আমার বোধ হয় ওই লেফাফার মধ্যেই একটা মোহ আছে। লেফাফাটি চিঠির প্রধান অঙ্গ, ওটা একটা মস্ত আবিষ্কার। ধন্যবাদ। ধন্যবাদ তৃষা সূত্রধর। একটি হারিয়ে যাওয়া বিষয়কে অনেকটা সামনে আনার চেষ্টা। সেরকম বিষয় আমরা এখনো মুখোমুখি হচ্ছি। যেমন আমরা অনলাইনে কেউ কেউ পত্রিকা পড়তে চাই, অনলাইনে কেউ কেউ বই পড়তে চাই, কিন্তু আসলে কি সেই হাতে ধরে স্পর্শ করে হৃদয়ে গ্রাহী করে অনুভব করে বই পড়ার মতো সেই মজা বা সেই আত্মিক টানকে আমরা পেয়ে থাকি? পাই না। ঠিক চিঠির যুগে যে বিষয়গুলো এক ধরনের ছিল, আজকে অনলাইনের যে মোবাইল SMS বা আমরা যে মেসেঞ্জারে যে যোগাযোগ করছি, সেটারও এক ধরনের গ্রহণযোগ্যতা বা সে এক ধরনের আগ্রহ আছে, কিন্তু বিষয়টুকুতে এক ধরনের ফারাকও রয়ে গেছে। সে যাই হোক, আমরা সভ্যতার কে সাথে নিয়েই সামনের দিকে যাচ্ছি। আমরা সভ্যতার প্রত্যেকটি পজিটিভ দিককে আমরা সাথে গ্রহণ করছি, সাথে গ্রহণ করব, আর নেগেটিভ যে দিকগুলো আছে সেগুলোকে আমরা উপেক্ষা করব। এই পর্যায়ে আমরা নেহেলিনের কাছে আসছি। নেহেলিন হক আমাদের উচ্চারক সদস্য। মাইক আনমিউট করতে হবে দ্রুত। আমি এখন আবৃত্তি করছি কবি শুভ দাশগুপ্তের মেঘ বলল। মেঘ বলল, যাবি অনেক দূরে গেরুয়া নদী? অনেক দূরে একলা পাহাড়, অনেক
দিন ফুরিয়ে রাত ক্ষণাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবে। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেয়ে, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেয়ে, কেমন করে যাব? মেঘ বলল, দূরে মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাঁচ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেয়ে যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ, সেদিন আমি শিমুল পলাশ হাওয়ায় যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। বেশ চমৎকার একটি পরিবেশনা। আমরা কিছুটা বঞ্চিত হয়েছি তার নেটওয়ার্কিং যে প্রবলেমের কারণে। এটি হতে পারে, আমরা অনেকে অনেক জায়গায় আছি বা অনেকেই অনেক ধরনের মোবাইল সিম ব্যবহার করছি, সব সময় এটি একই নেটওয়ার্কের লেভেলে আমরা থাকি না, সে কারণে বিচ্যুতি হয়। সে যাই হোক, আমরা মনে করছি নেহেলিনের দ্বিতীয় পরিবেশনাটি বেশ ভালো লেগেছে আমাদের। ধন্যবাদ নেহেলিন হক। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমি শুধুমাত্র আরেকটি আবৃত্তি আমি শুনতে চাই, আমাদের ওপার বাংলার আবৃত্তি শিল্পী আমরা আমাদের বন্ধুরা যারা আছেন এখানে, আল ইমরান, তৃষা সূত্রধর, নেহেলিন, তাদের কাছ থেকে আমরা প্রায় আবৃত্তি শুনতে পারি, কিন্তু শৈতী ঘোষের আবৃত্তি আমরা সবসময় হয়তো এভাবে শুনতে পাবো না। সেজন্য তার কাছে তার শেষ পরিবেশনার জন্য ফিরে যাচ্ছি। পরে আমরা আমাদের আজকের অতিথি আলোচক নাট্য নির্মাতা ইসহাক ভাইয়ের কাছে যাব। এই পর্যায়ে আমি শৈতী ঘোষকে আমন্ত্রণ জানাচ্ছি। একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের, মানে এর কবিতা বলার পর হয়তো আর সময়টুকু পাবো না। আজকে যারা ছিল আমার সাথে তাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাই, আর ফারুক ভাইকে তো অবশ্যই। আর আজকে যাদের কবিতা শুনলাম, নেহলিন একটু আগে যেটা শোনালো শুভ দাশগুপ্তের কবিতা মেঘ বলল, খুব প্রিয় কবিতা আমার, খুব ভালো পরিবেশনা ছিল। আমার এবার শেষ পরিবেশনায়, মানে আজকের অনুষ্ঠানের শেষ কবিতায় আমি নির্মলেন্দু গুণের একটা কবিতা শোনাচ্ছি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে।
কোথায় তুমি নেই? আমার ঘরের দেয়াল জুড়ে তোমার একটি ছবি আছে। দিনের শেষে আঁধার হলে সেই ছবিটি কথা বলে। খরস্রোতা নদীর জলে, বুনো বটের পাতার তলে, রাতের জোনাক পোকার কাছে তোমার একটি ছবি আছে। যখন ছেলে পদ্ম ফোটে, সন্ধে নামে রাখাল ছোটে গৃহের পানে, তখন বাঁশির সুরে সুরে তাকাই ফিরে অন্তপুরে। চোখের টানে দেখি হিজল তমাল গাছে তোমার একটি ছবি আছে। কারখানাতে ভেপু বাজে, দুখানা হাত মক্ত কাজে কাপড় বনে। হঠাৎ বজ্র কণ্ঠ শুনে দেখে মিহিন চটের ভাঁজে তোমার একটি ছবি আছে। লজ্জা নম্র বধূর কাছে তোমার একটি ছবি আছে। বাংলাদেশের কবির কাছে তোমার একটি ছবি আছে। নিপীড়িতের বুকের কাছে তোমার একটি ছবি আছে। কোথায় তুমি নেই? তোমার ছবি প্রেমের মতো মুক্ত ভুবনেই। তোমার ছবি মৃত্যুহীনই কালের ইতিহাসে, সাগর জলে, নদীর জলে, চোখের জলে ভাসে। নমস্কার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমরা আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আসার জন্য। ওই যে বললাম, মুক্তিযুদ্ধ যেমন একদিনের কোনো বিষয় নয়, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু একদিনের বা এক মুহূর্তের বিষয় নয়, আমাদের প্রতিটি বাঙালি হৃদয়ে প্রতিক্ষণেই তিনি বেঁচে আছেন। তিনি জীবন্ত প্রাণ একজন জাতির পিতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। সেই সাথে আমি এই পর্যায়ে আমাদের আজকের অতিথি আলোচক, নাট্য নির্মাতা হিমেল ইসহাক, সাংগঠক, তাকেই আমরা সর্বশেষ কিছু বলার জন্য, খুব কম সময় 2 মিনিটে হয়তোবা শেষ করতে হবে। ধন্যবাদ ফারুক তাহের। উচ্চারকের আজকের এই আয়োজন চমৎকারভাবে উপভোগ করলাম। বিশেষ করে সৈতিদির, পশ্চিমবঙ্গের সৈতিদির কবিতা, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর পরিবেশনার জন্য। আমাদের আজকে আবৃত্তিকার বন্ধুদের যে পরিবেশনা, তার মধ্যে আমরা মানবতার কবিতা পেয়েছি, তার মধ্যে আমরা সমাজের বিভিন্ন অসঙ্গতির কবিতা পেয়েছি। আমি দুঃখিত। সমাজের বিভিন্ন অসঙ্গতির কথা পেয়েছি আমরা। সৈতিদির মুখেই আমাদের জাতির পিতার শ্রদ্ধার কবিতা পেয়েছি, খুবই চমৎকার। আসলে কবির যে কলম নিঃসৃত যে বাণী, সেই বাণীকে তো জনগণের, শ্রোতাদের কাছে নিয়ে যায় আমাদের আবৃত্তিকাররা তাদের সুন্দর শৈল্পিক উচ্চারণের মধ্য দিয়ে। এই জন্য আমি আজকে যারা আমাদের আবৃত্তিকার বন্ধুরা অংশগ্রহণ করেছেন এই উচ্চারকের অনুষ্ঠানে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং উচ্চারকের এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ফারুক তাহের বিশেষভাবে ধন্যবাদ। ইসহাক ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের এই ছোট্ট একটি আয়োজনে যুক্ত হয়েছেন, এবং সেই সঙ্গে আমাদের আজকের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী শৈতী ঘোষ, আল ইমরান, তৃষা সূত্রধর এবং উচ্চারক কর্মী নেহলিন হক, এবং আমাদের পেছনের থেকে যিনি এই অনুষ্ঠানটি নিয়ন্ত্রণ করছেন আমাদের উচ্চারক রাকিব রায়হান, এবং সেই সঙ্গে আমাদের আজকের প্রত্যেক দর্শক শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে 1 ঘন্টা ব্যয় করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন, নিজেকে সতর্ক রাখুন, অন্যকেও সতর্ক থাকার সুযোগ করে দিন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় সুধী, আগামী শুক্রবার বিকাল 5টায় আবারও পরবর্তী আয়োজনে আপনাদের সঙ্গে হয়তো যুক্ত হব, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন।